নে দুধটা খেয়ে নে। থ্যাংক ইউ। তুমি কেন এখনো ঘুমাওনি? তুমি এখনো ঘুমাওনি? আরে রাতে খাওয়ার পর কমপক্ষে 1 ঘন্টা পরে বেডে যেতে হবে, নইলে তো মেদভুড়ি হয়ে যাবে। তুই কি চাস তোর বাবার মেদভুড়ি হোক? না না না, আমার বাবা তো এভারগ্রিন। তুমি এক কাজ করো, তুমি একটা জিমে জয়েন করো। তুমি তাহলে আমির খানের মতো 6 প্যাক বানাতে পারবে, তোমাকে তখন আরো সুন্দর লাগবে দেখতে। আমির খান, সালমান খান, শোয়াজনিগার, এরা হলো তোদের আইডল। কিন্তু 6 প্যাক কথাটা তো হালামলে তোরা শুনেছিস। আমাদের গ্রামে বদি বলে একটা লোক ছিল, ইয়া লম্বা চওড়া আর সেরকম কুচকুচে কালো, শরীরে প্রচণ্ড শক্তি ছিল, আমরা দেখে ভয় পেতাম। কিন্তু আমাদের খুব আদর করতো, আমাদের কাঁধে করে মেলাতে নিয়ে যেত, আর ওই বিলের মাঝখানে ডুব দিয়ে শালুক তুলে আনতো। সারাদিন পরিশ্রম করতো, সারাটা দিন গাছ কাটতো, আবার সে গাছ চিরে খড়ি বানাতো। তারপরে দুপুরবেলা এসে একবারে গামলাতে 1.5 চালের ভাত গপ গপ করে খেয়ে ফেলতো। 1.5 চালের ভাত? আর তারপরে যদি কষানো মাংস হতো তাহলে তার কথাই নেই। খাওয়া দাওয়া সেরে ওই কাচারি ঘরের ফ্লোরের মধ্যে শুয়ে পড়তো আর নাক ডাকতো, তার প্রচণ্ড নাক ডেকে ঘুম। সে পাশের পাড়ার লোক পর্যন্ত টের পেত তার নাক ডাকা। বলো কি? কিন্তু এত কিছুর পরেও, এত খাওয়ার পরেও তার কিন্তু মেদ ভুড়ি কিছু হতো না। কেন বলতো? কেন? কারণ সে প্রচণ্ড পরিশ্রম করতো। তার মেদ ভুড়ি লাগবে কোথায়? তার শরীর তো পেটানো শরীর, এখানে মেদ লাগার কোনো জায়গাই নেই। কিন্তু এখন তো আমাদের পরিশ্রম করার কোনো উপায় নেই, তো একমাত্র ভরসা হলো কি জিম। আরে ইচ্ছা থাকলে তো উপায় হয়, খুঁজে বের করতে হবে। আমরা কি করি? আমরা তো সব ওই মানে লো ক্যালোরি ফুড খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ ক্যালোরি কি করে বার্ন করা যায় সেটা নিয়ে আমরা ভাবি না। বাবা, তোমার 1 ঘন্টা হয়নি? দুটো খেয়ে নে। গুড নাইট। আচ্ছা আচ্ছা বাবা, শোনো। বল। তুমি একটা বিয়ে করে ফেলো। বলছিস? এখন আমি বড় হয়ে গেছি, তো আমাকে নিয়ে তোমার টেনশন নেই। বড় হয়ে গেছিস তো, সেই জন্য আমি ওয়েট করছি। কিসের জন্য ওয়েট করছো? তোর বিয়েটা দিয়ে দেবো। তুই বড় হয়েছিস, তোর বিয়েটা দিয়ে দেবো। তুই আমাকে আমাকে ফাঁসাবার চেষ্টা করছিস কেন? উফ বাবা, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। তুই পড়াটা শেষ করে ফেল, তারপরে বাপ্পাটা দুজনে মিলে বিয়ে করে ফেলবো। যাও তো ঘুমাও। এক্সকিউজ মি। জি বলুন। আপনার ফেসটা না খুব ফটোজেনিক, আর আপনার স্মাইলটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। কেন, আমার বান্ধবী কি দেখতে অসুন্দর? না না, আমি তো ওটাই বললাম, উনি খুব ফটোজেনিক। আপনার ছবিটা দেখুন, এই যে দেখুন, এটাকে বলে মোমেন্টাম ফটোগ্রাফি, অথবা এখনকার ল্যাঙ্গুয়েজে বলতে পারেন #ক্যান্ডিড। অ্যারেঞ্জমেন্ট করে না এরকম স্মাইল পাওয়া ইম্পসিবল। আপনাকে দেখে তো একটা স্মার্ট ছেলেই মনে হয়। সরি। কারো পারমিশন ছাড়া ছবি তোলা যে একটা অপরাধ, আপনি জানেন না? দেখুন, আমি আপনার ছবি তুলতে চাইনি, আপনি আমার ফ্রেমে ঢুকে গিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার ফ্রেমে কি কোথাও ইন্ডিকেট করা ছিল যে ইহা একটি ছবি তোলার জন্য সংরক্ষিত এলাকা, এখানে বিনা অনুমতিতে প্রবেশ করিবেন না, আদেশক্রমে কর্তৃপক্ষ, সামথিং লাইক দ্যাট? আমি একজন নেচার ফটোগ্রাফার, আমি নেচার ফটোগ্রাফি করছিলাম, আমার ফ্রেমে আপনি হুট করে ঢুকে গেলেন। আপনার স্মাইলটা আমার ভালো লাগলো, আমি ক্লিক করলাম, দ্যাট ইজ ইট।
বাহ, বাহ, দারুণ তো ব্যাপারটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বন্দুক হাতে নিয়ে আপনার টার্গেটে দাঁড়ালেন শুট করার জন্য, আর অমনি আপনার রেঞ্জে একজন এসে ঢুকে পড়লো, আর আপনি তখন কি করবেন? আপনি তার বুক বরাবর গুলি বসিয়ে দেবেন, তাই না? আপনি গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন কেন? ফালতু কথা বলবেন না, স্টুপিড কোথাকার। আপনি এখন লিমিট ক্রস করছেন। What? মানে মানে তোর মতো একটা ফাজিল ছেলের কাছ থেকে এখন আমার লিমিট শিখতে হবে? আচ্ছা বেয়াদব মেয়ে তো। তুই বেয়াদব। কি লুকাচ্ছিস? কই, কিছু না তো বাবা। এটা কে রে? বাবা, দেখি দেখি দেখি। ওয়াও, তুই তুলেছিস? তোমার কাছে ভালো লেগেছে? কোনটা, মেয়েটা না ছবিটা? বাবা, তোমার সাথে কথাই বলা যায় না। ছবিটা তুলেছিস দারুণ, আর মেয়েটার লুকটা হচ্ছে ট্রিমেন্ডাস। তুই মডেলের প্রেমে পড়ে যাসনি তো? আরে যাকে চিনি না তার প্রেমে পড়বো কিভাবে? কিন্তু প্রেমে পড়ার জন্য তো মানে চেনাটা কোনো পূর্ব শর্ত হতে পারে না, তো না দেখে তো প্রেম হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তার প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, আমার বয়স থাকলে আমি অবশ্যই প্রেমে পড়তাম। প্রেম করতে আবার বয়স লাগে নাকি? বুড়ো বয়সের মানুষ কত প্রেমে পড়ে? এই সত্যিকার বলতো, মেয়েটাকে? কি করে বলবো, কয়েকবার ক্লিক করলাম বাস, তারপর উধাও। তুই কি বলছিস? আমি আগামাতা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি র্যান্ডমলি ক্লিক করছিলাম, হ্যাঁ। তো হুট করে আমার ফ্রেমের মধ্যে ঢুকে গেল। আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না, আমি সাটাসাট কয়টা ক্লিক করে ফেললাম। এরপর মানে কোনো কিছু বুঝবার আগে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল, আমার চোখের পলকই ও গায়েব। এরপর অনেক খুঁজলাম, কিন্তু আমি পেলাম না ওকে। ওরে বাবা, এ তো দেখি মারফতই প্রবলেম। মানে চোখের সামনে জলজান্ত একটা মানুষের ফটোগ্রাফি করলাম, কিন্তু তাকে আর খুঁজে পেলাম না। এটা কি? তোর চোখ বলছে তুই এই মারফতি প্রবলেমের জট খুলতে চাচ্ছিস। অবশ্যই চাই। কিন্তু ক্যামেরাম্যান হিসেবে না, একজন পুরুষ হিসেবে। বাবা, আজকে তুই যেখানে মেয়েটির দেখা পেয়েছিস, কালকে আবার সেখানে যাবি, আবার যাবি, আবার যাবি। একদিন না একদিন দেখবি মেয়েটির সাথে আবার দেখা হবে। গুড আইডিয়া। নো, নট গুড আইডিয়া, বেস্ট আইডিয়া। আরে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ওই মেয়েটি যদি অশরীরী কেউ না হয়ে থাকে, অবশ্যই তার দেখা পাবি। বাবা, তুমি ফান করছো? আরে ফ্যানদের নিয়ে ফান তো যুগ যুগ ধরে হয়ে আসছে, ভয় পাওয়ার কিছু নেই। আমার বিশ্বাস তুই দেখা পাবি। হাজার হলে আমার ছেলে তো। এক কাজ কর, সার্চ দিয়ে দেখো সিলভিয়া আহমেদ।
তো অন্য মেয়ের আইডি। অন্য মেয়ের আইডি? তাহলে সঞ্চিতা, সঞ্চিতা লিখে একটা সার্চ দে। দেখ না বাবা। ধ্যাৎ, আমি আর সার্চ দিব না। হ্যাঁ বাবা, এত ধৈর্য হারা হলে চলবে নাকি? চণ্ডীদাস 12টা বছর ধরে বসে ফেলে বসেছিল, কখন রজকিনী আসে সেই আশায়। তুই তো বেটা মাত্র 30-32টা আইডি চেক করে হাঁপিয়ে গেলি। এমন করলে চলবে? আচ্ছা এক কাজ কর, এবার একটু অন্যভাবে চেক করি। কি করবো বল? অনেক সময় দেখবি কিছু কিছু মেয়ে আছে সেই স্মার্ট, কিন্তু নামটা নানির আমলের। তো এখন কি আমার নানির নাম দিয়ে সার্চ দিব? আহা, নানির নাম দিয়ে সার্চ দিতে হবে কেন? ওই আমলের একটা নাম ধর, ফুলমতি। ফুলমতি লিখে একটা সার্চ দিয়ে দে। আমার ধারণা ফুলমতি নামে কোনো আইডি ফেসবুকেই নাই। তাহলে তাহলে একটু বেশি পুরাতন হয়ে যায়। মরিয়ম, মরিয়ম নেসা সার্চ দে। দেখ। এই মেয়ের নাম মরিয়ম নেসা? আরে বাবা, হতে পারে না, সমস্যাটা কোথায়? হয় না এরকম? তোমার সাথে মজা নিচ্ছিস? আরে বাবা, মজা নেব কেন, উপকার করতে চাইলাম। আচ্ছা যা, পছন্দ যেহেতু হইতেছেন, এক কাজ করি। মেয়ের ছবি আছে না? হ্যাঁ। মেয়ের ছবি দিয়া ফেক আইডি, একটা ফেক আইডি ক্রিয়েট করে ফেলি। ফেক আইডি? হ্যাঁ, ফেক আইডি ক্রিয়েট করার পর মনে কর রেইন ড্রপ, অ্যাঞ্জেল অমুক, এরকম কিছু। এরকম তো বহু আছে। এরকম একটা ফেক আইডি যদি ক্রিয়েট করতে পারি, ওই মেয়ের কোনো না কোনো বান্ধবী, কোনো না কোনো বন্ধু এই ছবির নিচে ওই মেয়ের নাম লিখে একটা কমেন্ট করলো। কমেন্ট দেখলাম, নাম দেখলাম, নাম দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট, ব্যাস মামলা ঢিসমিস। না, কিন্তু ফেক আইডি খুলে একটা মেল লাইফ হেল করে দিব? হেল করার কি আছে এখানে? ফেক আইডি হয় না মানুষের? হতেই তো পারে। খেয়ে তো আর ফেলছি না, খেয়ে কি আইডি একটা। না, কিন্তু পুরো ব্যাপারটা খুব আনএথিক্যাল সুজাত। ওকে মিস্টার এথিক্যাল বয়, তাহলে তুই বল কি করবি? আমি জানি না আমি কি করব। ও মা, পছন্দ করলি তুই, প্রেম করবি তুই, বুদ্ধি দিলাম হয় না পছন্দ, আবার তুই নিজেও জানিস না। দেখ, ক্যামেরা নিতে তাহলে সারা জীবন ওরকম ছবি তুলতে থাক আর মেয়েরে খুঁজতে থাক। দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বাড়ির কাছে থাকে আর তুই গোটা দুনিয়া তাকে খুঁজে বেড়ালি। যাকে, ফার্স্ট স্টেপ শেষ, এবারে সেকেন্ড স্টেপ। এই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এগুলো আবার কি? ফার্স্ট স্টেপ হচ্ছে অপারেশন হান্টিং হার্ট, সেকেন্ড স্টেপ অপারেশন ইমপ্রেস হার্ট। প্রথম দেখাতেই পিলে চমকে দিতে হবে, তা নাহলে কিন্তু। তুমি কি কি যে বলো না তুমি, আমি কিচ্ছু বুঝি না। প্রথম দেখাতে চমকে দিতে হবে, তা নাহলে সব শেষ। তাহলে তাহলে এখন কি কি- কি করতে হবে? আর কি করতে হবে? তার যে ছবিগুলো তুই তুলেছিস তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর যে ছবিটা, সেটাকে বড় করে প্রিন্ট করে সুন্দর করে বাঁধাই করে এটাকে প্রেজেন্ট করবি, এবং নিজের এত সুন্দর একটা ছবি দেখে সে পটে যেতে বাধ্য। যদি আবার হিতে বিপরীত হয়? হবে না, আমার 40 বছরের এক্সপিরিয়েন্স বলছে বিপরীত হবে না।
আর তোর মাকে তো এইভাবে পটিয়েছিলাম। বলো কি? হ্যাঁ, তখন তো এত টেকনোলজি ছিল না, একটা কাওয়াসাকি ক্যামেরা, তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাতেই পটে গেলাম। কই, তুমি তো এগুলো আমাকে আগে বলো নাই। বলিনি কারণ সেরকম সিচুয়েশন হয়নি। তবে হ্যাঁ, মানে একটা ম্যাজিশিয়ানের রুমাল, এটা হচ্ছে তোমার অভিজ্ঞতার মতো আর কি। মানুষের যখন প্রয়োজন হবে সেখান থেকে লাল ফুল বেরোবে, আবার যখন প্রয়োজন হবে সেখান থেকে সাদা খরগোশ বেরিয়ে যাবে। মানে বিপদের সময় অভিজ্ঞতাটা যে কি জিনিস সে তোকে বলে বোঝানো যাবে না। কি রে, মায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল? তুমি এসবের মধ্যে মার কথা কেন টানলে? হঠাৎ বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। কেন? মাকে নিয়ে বিয়ের আগে সিনেমা দেখতে গেছিলেন? আমার কি আর তোদের মতো কপাল? তোরা হচ্ছিস T20 প্লেয়ার, ধর মার কাট। আর আমরা হচ্ছে টেস্ট প্লেয়ার। তোর মায়ের হাত ধরতে আমার লেগে গেছিল কয়েক মাস। বাবা, তুমি হঠাৎ বাংলা সিনেমার কথা কেন টানলে? কি এড়িয়ে যাচ্ছ? না, বাংলা সিনেমা ধর মানে এই সিনেমাটা যদি বাংলায় হতো, মানে আমার জায়গায় মানে নায়কের বাবা নায়কের মায়ের একটা বাঁধানো ছবির সামনে দাঁড়িয়ে বলতো, আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর প্রথম প্রেমের খবরটা শুনে কি যে খুশি হতো। এমন একটা আনন্দের দিনে সে আমাদের মধ্যে নেই। বলে না বল, হ্যাঁ? এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? আমি নিবিড়। আম, আচ্ছা, তো জি বলুন। আমি ফটোগ্রাফি করি। ঠিক আছে, কিন্তু আপনি এসব কথা মানে আমাকে কেন বলছেন? ওই আমি আপনার কয়েকটা ছবি তুলেছি, মানে আমি সরি, আমি আপনার অনুমতি নিতে পারিনি। আমার ছবি তুলেছেন আপনি? হ্যাঁ, ওই যে আপনি আপনার বান্ধবীর সাথে একদিন ঘুরতে গিয়েছিলেন, মনে আছে? ওই একটা বড় গাছের। আহ, ভাই ভাই দেখুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আর এমনিতে আমার তাড়া আছে, আই হ্যাভ টু গো। আচ্ছা, এটা আপনার জন্য। এটা আবার কি? ওই যে আপনার ছবি আমি নিজে বাছাই করেছি অ্যাজ এ গিফট। অনেকদিন আগে একটা সিনেমা দেখেছি, লেডি কমান্ডো। আজকে দেখলাম চোখের সামনাসামনি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! তোর ছবি যখন দেখে আমি তো ভাবছি, বাহ, প্রেমটা এবার হয়েই গেল। তোর কপাল যে ফাটায়নি, ভাগ্য ভালো। কপাল ফাটালে তুই তো দেশ ছেড়ে পালাইতি, হারামজাদা। এই, দেশ ছেড়ে পালাবো কিসের জন্য? আমি তো ইনস্ট্যান্ট ছিলাম ওই জায়গায়। হালকা পা দুটো একটু বিট্রে করেছে এই যা। তবে হ্যাঁ,
এরকম জ্বালাও পোড়াও মেয়ে আমি আমার বাপের জন্মে দেখিনি বাবা। আমি অনেক দিন ধরে অনেক কিছু ভাবছি, কিন্তু এরকম করতে পারবে এটা আমি চিন্তাও করতে পারিনি। আহা, পরাজয়ে ডরে না বীর, এত হতাশ হলে চলবে না বন্ধু। কি করব, আর কি উপায়? কি করবি? ওই যে জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন তো অন্ধকারে ঢিল ছুটছি না, মেয়ের বাসা তো চিনি। এই মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, সব কিছু এখন আমাদের চোখে চোখে রাখতে হবে। তাতে লাভ কি হবে? আহা, ভরসা রাখ, বললাম না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখ, কিছু দেখা যায়? তোর না দেখলেও চলবে, আমি দেখছি ব্যাপারটা। পুরো প্ল্যানটা আমি সাজিয়ে ফেলছি, এ প্রেম হবেই হবে। হ্যালো, কি সমস্যা? হাই। হাই। না, কোনো সমস্যা নেই। এত সুন্দর একটা দিনে কি সমস্যা থাকতে পারে? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে আপনিও আপনারা দুজন আমাকে ফলো করছেন। আমি যেখানে যাই সেখানে গিয়ে হাজির হচ্ছেন। মানে ব্যাপারটা কি? কাহিনী কি বলেন তো? আমি তো আসলে কিছু জানি না, আমি তো খুব নিরীহ ছেলে। ও, আপনি অনেক নিরীহ। কে নিরীহ আর কে যে কেউটে সেটা আমার বন্ধুদের ডাকলে এখন বের হয়ে আরে যাবে। আরে আরে, ওয়েট ওয়েট ওয়েট, আজকে আমি ক্যামেরা ছবি কিচ্ছু আনি না। আপনি খামাখা আপনার বন্ধুদের কেন রাখতে যাবেন? নট ফেয়ার। আসলে আমাদের কপালটাই খারাপ। ওই হয়েছে কি, আমরা যেখানে যাই ওই সেখানে গিয়ে আগের থেকে দেখি আপনি উপস্থিত হয়ে আছেন। হ্যাঁ, আর আপনি ভাবছেন আমরা আপনাকে ফলো করছি। রাইট। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা অনভিপ্রেত কাকতাল মাত্র। বাস্তবের সাথে এর কোনো মিলও নেই, আর এর জন্য কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। ও আচ্ছা, মূল নাটের গুরু তাহলে আপনি। আরে না না না, ও হইতে যাবে না। মানে আসলে ওই ওই, যেটাও বলছিল আর কি, অনভিপ্রেত খাকতাল। আসলে নাটের গুরু কেউই না। তাহলে এখন যান, সোজা রাস্তা মাপেন, না তো কিন্তু ওদেরকে ডাকতে বাধ্য হবো। কিন্তু আমার একটু কথা ছিল। কি কথা? আম, অনেক কথা, অনেক অনেক কথা। আচ্ছা বলুন, কি বলতে চান? আহ, এখানে মানে আসলে অনেক কথা তো, অনেক সময় লাগবে বলতে। এইভাবে বলা যাবে না এখানে। আপনি কাল ঠিক 4টায় এখানে আসবেন, ওকে? হুম।
থ্যাংক ইউ। লাস্ট। বাবা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরে তুমি তো দেখছি ছবির চেয়েও সুন্দর। তার মানে আপনি আমার ছবি? হ্যাঁ দেখেছি, অবশ্যই দেখেছি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। হাজারাল আমার ছেলের পছন্দ না দেখে পারা যায়? বাবা, তোমার ভালো লেগেছে? সব কথা কি মুখে বলতে হয় নাকি? হ্যাঁ, শোনো মা, ওকে কিন্তু তোমাকেই সামলে রাখতে হবে। ওর কাণ্ড জ্ঞান বলে কিছু নেই। হ্যাঁ, আমি যা কিছু শিখেছি সব বাবার কাছ থেকে শিখেছি। বলতে পারো আমি আমার বাবার একটা কালার ফটোকপি। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমার কাণ্ড জ্ঞান নেই বলে ওরও কাণ্ড জ্ঞান নেই। কিরকম ফাজিল হয়েছে দেখেছো? আরে অতিথির সামনে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শিখে নেই। আমি শুধু শুধু তোমাকে অতিথি বললাম, আরে তুমি তো এখন আমাদের ঘরের মানুষ হয়ে গেছো। জি, দোয়া করবেন। তা এখন বলো কি খাবে? কিছু খাবো না, গল্প করতেই ভালো লাগছে। আরে খেতে খেতে গল্পটা তো জমবে ভালো। অবশ্য তোমাকে নিজে হাতে বানিয়ে নিতে হবে, আমরা বাপ বেটা দুজনে ব্যাচেলার। আপনি অস্থির হবেন না, আমার খিদে লাগলে আমি নিজেই বলবো। বাবা কিন্তু দারুণ পাস্তা বানায়, একবার খেলে জীবনও ভুলবে না। তাই? হ্যাঁ, আর ও কিন্তু পাস্তা বানাতে দারুণ হেল্প করতে পারে। বাহ, তাহলে তো পাস্তা খেতেই হয়। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, তার আগে কি খাবে বলো, কারণ পাস্তা বানাতে তো সময় লাগবে। আগে গল্প করি, আড্ডা দেই, তারপর কিছু খাওয়া যাবে, অসুবিধা নেই। যাক, তাহলে এবার আমার কপালে কিছুটা বিশ্রাম জুটবে। হুম, ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি একটু পাস্তাটা বানিয়ে নিয়ে আসি ততক্ষণ। আমি হেল্প করতে আসবো? নো থ্যাঙ্কস। হাই, তুই কি আসলে পাস্তা পছন্দ করিস নাকি আমাকে পাম মেরে এখান থেকে সরিয়ে দিচ্ছিস? বাবা, হুম, কই এর আগে তো কোনোদিন শুনিনি তুই আমার পাস্তা এত পছন্দ করিস। আহ, চলুন, আমি আপনাকে হেল্প করছি। আরে না না, বসো বসো, তোমার বসে গল্প করো, আমি যাই। শোনো, এই বয়সে তো আমার অভিজ্ঞতা আছে, বড়দের সাথে বসে গল্প করলে বিরক্ত হওয়া ছাড়া কোনো পথ নেই। বাস। তোমার বাবা কেমন লাগলো? অসাধারণ। আই ক্যান বিলিভ দিস। সত্যি একটা কথা বলি, বলো। তোমার বাবা তোমার চাইতে বেশি স্মার্ট। দেখতে হবে না কার বাবা। দেখতে হবে না কার ইয়ের বাবা। তো তুমি আসলে পাস্তা বানাতে পারো না? আর পারি, বুঝছো না? তো ফিরে আমারও চেতনায় এমন করে বাসবো ভালো তোমার ইচ্ছে মতো জ্বালাবো না আর আমি বদলে যাবো জ্বালাবো না আর আমি বদলে যাবো জানি তুমি আসবে তো ফিরে আবারও চেতনায় এমন করে বাসবো ভালো তোমার ইচ্ছে মতো কেউ জিতবে কেউ হেরে যাবে তবুও চলবে খেলা অফুরান জীবনের এই খেলা আমি হারবো না জানি তুমি এসে দাঁড়াবে আমার পাশে এটা কি? গেস করো। আম, পারছি না, তুমি বলো। আচ্ছা না, এটার ভিতর একটা সুখবর আছে। আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হয় না? তবে তোমাকে বলেছিলাম না, আমি লাস্ট সামার সুন্দরবন গিয়েছিলাম ঘুরতে। বলেছিলেন। সেখানে আমি অনেক অনেক ছবি তুলেছিলাম। কয়েক মাস আগে একটা সাইটে দেখলাম যে লাভ ফর নেচার এটা নামে একটা এক্সিবিশন হচ্ছে। সো ওখানে আমি আমার কিছু ফটো সাবমিট করলাম অনলাইনে। এখন মানে ওদের কাছ থেকে রিপ্লাই আসলো যে ওরা ওদের মেইন এক্সিবিশনে আমার একাধিক ছবি ওরা দিতে চায়।
দিস ইজ ভেরি এক্সাইটিং ফর মি। অ্যান্ড শুধু এক্সিবিশনে না, ওরা আমাকে সার্টিফিকেটও দিতে চায়। সেই কারণে আমাকে ওরা সুইজারল্যান্ডে ইনভাইট করেছে। অ্যান্ড সুইজারল্যান্ডে যাওয়া আসা থাকা সব এক্সপেন্স ওরা বিয়ার করবে। সো আমি একদম মানে বিনা খরচে যাচ্ছি। আরও একটা সুখবর আছে, একটা পরিবেশবাদী সংগঠন আমার কিছু ছবি কিনে নিতে চায়। এটা নাকি ওরা ওদের ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করবে। সো আচ্ছা, কি ব্যাপার, মানে তুমি কিছু বলছো না কেন? শুনছি তো আমি, তুমি বলো। কি ব্যাপার, তুমি খুশি হওনি? কে বললো আমি খুশি হইনি? আমি না তোমাকে চিনি অরুণী। না নিবিড়, তুমি আমাকে চেনো না। কি বলছো তুমি এসব? তোমার সাথে আমার একটু কথা আছে। বলো। আমার আসলে কথাগুলো তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, আমি লেট করে ফেলেছি। হ্যাঁ, তো এখন বলো, তো বলো, এখন বলো। আমি আমি চাই না তুমি এক্সিবিশনে যাও। মানে? শুধু এক্সিবিশনই না, আমি চাই না তুমি ফটোগ্রাফি করো। আর অরুণী, তোমার কি মাথা ঠিক আছে? দেখো নিবিড়, তুমি যদি আর বাকি 10 জনের মতো শখে ফটোগ্রাফি করতে চাও তাহলে আমার কোনো প্রবলেম নেই, তুমি করতে পারো। কিন্তু কিন্তু তোমার যদি ফটোগ্রাফি নিয়ে কোনো ফ্যাসিনেশন থাকে বা তুমি যদি প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে তোমার? আরে বাবা, ছবি তোলার জন্য তো এখন সবার কাছে স্মার্টফোনই থাকে, মানে ডিএসএলআরই কেন লাগবে? আর তুমি ছবি তুলতে কোনো এক্সিবিশনে যেতে পারবে না, এটাই আমার শেষ কথা। অরুণী, তুমি খুব ভালো করে জানো ফটোগ্রাফি আমি কতটুকু পছন্দ করি। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি পছন্দ করি না। দেখো তুমি 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 কতবার আমার ছবি তুলতে চেয়েছো, রিকোয়েস্ট করেছো, কিন্তু আমি কিন্তু কখনো আমার ছবি তুলতে দেইনি। আমি সবসময় তোমাকে এড়িয়ে গিয়েছি, তুমি তুমি হয়তো নোটিস করোনি। আর এই কারণেই প্রথমবার ওই ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছিলাম, তোমার মনে আছে? মনে আছে। এখন আমি এটাই জানতে চাচ্ছি, কারণটা কি? আমি তোমাকে আজকে বলতে পারবো না। না, তুমি আজকে বলবা এবং এক্ষুনি বলবা। ও প্লিজ, আমার সাথে জেদ করো না তো। ফাইন। আমি কারোর জন্য ফটোগ্রাফি ছাড়বো না। আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি ফটোগ্রাফি ছাড়তে পারবো না। এটাতে যদি তোমার কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান জাস্ট লিভ মি। শুরুটা তো এমন করে করিনি, ভালোবাসাটা নিঃস্বার্থ ছিল। বুঝিনি কে আপন কে বাপন, অবুঝ সত্তা আজ কাঁদে সারাক্ষণ। হয়তো বা বদলেছি আমি, নিজেকে খুঁজে ফিরি প্রতি রাতে। কেউ জানতে পারে না কখনো মনটা পড়ে আছে সে সময়ে। আমি নতুন ভরে
অপেক্ষায়, আমি নতুন ভোরে অপেক্ষায়। আরে অরণি, এসো এসো, বসো। নিবিড় আছে? ও তো সকালে বেরিয়ে গেছে, তোমার সাথে কথা হয়নি? আমি আজ আসলে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি আমার সাথে কথা বলবেন? হোয়াট এ গ্রেট প্লেজার। চলো এসো। তোর সাথে আমার একটা জরুরি আলাপ ছিল। বলো। এভাবে তো সংসার চলে না। কিভাবে? এই যে ব্যাচেলার জীবন, এক হাতে আর কত কাজ করা যায়। তো এখন কি করতে চাচ্ছ? আমি জানি না তুই বিষয়টাকে কেমনভাবে নিবি। তুমি যেভাবে বলবা সেভাবে নিব, বলো। আমি ঠিক করছি আমি একটা বিয়ে করবো। একা একা থাকাটা সুবিধা লাগছে না। এখন সুস্থ আছি, এখন চলে যাচ্ছে, কখন অসুস্থ হয়ে পড়বো তখন আমাকে কে দেখবে? গ্রাম থেকে একটা কাজের মহিলা নিয়ে এসো, তাহলেই তো হয়। কাজের মহিলা আর ঘরের লোক কে এক হলো? একটা অসুস্থ মানুষকে কাজের লোক কি সেবা করবে? তুমি এখনো দিব্যি সুস্থ আছো। তুমি আগে অসুস্থ হও, তারপর দেখা যাবে। অসুস্থ হলে কেউ আমাকে মেয়ে দেবে? ব্যাপারটা তুই শুধু স্বাভাবিকভাবে নিলেই হয়। মেয়ে আমার ঠিক করাই আছে। আমি বিয়ে করছি, এটা কিন্তু ফাইনাল।
বিয়ে কি এত সহজ নাকি? ছেলের হাতের মোয়া যে চাইলো আর হয়ে গেল? তুই বাবাকে চিনিস না, সে যা বলে তাই করে। তাহলে এতদিন বিয়ে করেনি কেন? যখন বয়স ছিল তখন বিয়ে করেনি, আর এখন কি এমন হলো যে তাকে বিয়ে করতে হবে? আমার মনে হয় অরণি আগে থেকে আঙ্কেলকে পছন্দ করত। ঠিক এই কারণে তোর সাথে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ব্রেকআপের জন্য ফাঁদ পেতেছিল। ওকে যদি বিয়ে করে তাহলে মানুষকে মুখ দেখাবো কিভাবে? ছি। আমি বুঝি না, তোর মতো একটা ইয়াং স্মার্ট ছেলেকে রেখে অরণি কোন আক্কেলে আঙ্কেলের মতো একটা বুড়ো খাটাসকে বিয়ে করে, যার আবার সারা মাথায় টাক। এই চুপ, চুপ কর। আচ্ছা, চুপ করলাম। এক কাজ করি, চল অরণির বাসায় গিয়ে সব বলে দেই। না, না কেন? আমি চাই না ওর পরিবারের কাছে ছোট হোক। আরে, তোর বাবা যখন বিয়ে করবে তখন পরিবারের কাছে ছোট হবে না? আমি মানলাম যে আমাদের আমাদের মান অভিমান চলছিল, রাগ চলছিল। হ্যাঁ, আমি হয়তো একটু বেশিই বলে ফেলছি, কিন্তু তাই বলে এরকম একটা ডিসিশন নিয়ে নেবে? শোন, এত ভেঙে পড়িস না, একটা ব্যবস্থা হয়েই যাবে। আর আমি তো আছি, এত দিন ধরে তোর এই ব্যাপারটার সাথে জড়িত, একটা ব্যবস্থা আমি করেই ফেলবো। অরণি! হাতে চাবি থাকলে চুপচাপ ঘরে ঢুকতে হবে না? ননসেন্স। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরো, আর কখনোই বাড়িতে আসবে না। বেরো! কার সামনে দাঁড়িয়ে চিৎকার করছিস? ও তোর কি হয় জানিস? আর একটা কথা না বলে চুপচাপ উপরে চলে যা। দেখো বাবা, প্রত্যেকটা পুরুষের জীবনে নারী একটি অবিচ্ছেদ্য অংশ, মহাসম্পদ। যত্ন না নিলে সেই সম্পদ নষ্ট হয়ে যায়। অযত্নে ফেলে রাখলেও ধীরে ধীরে সম্পদ একসময় ধুলায় বিলীন হয়ে যায়। আমি একসময় প্রফেশনাল ফটোগ্রাফি করতাম, এবং তখন আমার লক্ষ্য ছিল এই প্রফেশনাল জগতে একটা সাফল্যই শেষ কথা, যার কারণে আমি আমার স্ত্রী সন্তানকে অবহেলা করেছি। আর সেই অবহেলার কারণে তোমার মায়ের শরীরে ধীরে ধীরে হেপাটাইটিস বি গ্রো করলো। তোর মা চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি। তার খেসারত আমি দিয়ে যাচ্ছি, হয়তো সারাটা জীবন আমাকে দিতে হবে। এবং আমি চেয়েছি যে তুই কখনো যেন আমার মতো ভুল পথে পা না মারাস। যে তোকে ভালোবাসে তাকে ভালোবাসাটা তোর কর্তব্য। তার ভালো লাগা, তার মন্দ লাগা, এই এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েই তো জীবনে শান্তি আসবে, সুখ আসবে। এটা কিন্তু শুধু সাংসারিক দায় সারা নয়, এটা হলো প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। তোর ভেতরে যে পৌরুষত্ব আছে সেটাকে জাগিয়ে তোলার জন্যে, তোর ভেতরে তোর প্রেমিকার জন্য যে টান আছে সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, সেটাকে আরো উত্তেজিত করার জন্যে, এবং তোর ভালোবাসার মানুষ আরেকজনের সাথে ঘুরে বেড়ায় এটা দেখে তোর ভেতরে একটা জিজ্ঞাসা জেগে উঠুক, এটাই আমি চেয়েছিলাম।
সেই জন্যেই আমি আর অরণি অভিনয় করছি। মানে তোর অবাক হওয়া দেখে মনে হচ্ছে অভিনয়টা আমরা ভালোই করেছিলাম। কি বলছো খুলে বলো, আমি আমি কিছু বুঝছি না। বাকিটা তুমি বলো অরণি। আমি যখন বারবার তোমাকে বলে এত বুঝিয়ে ব্যর্থ হলাম, তখন বাধ্য হয়ে আঙ্কেলের কাছে এলাম, আর আঙ্কেল আমাকে সাহায্য করলেন। হ্যাঁ, এবার বলো। আঙ্কেল, আপনি তো একসময় ফটোগ্রাফি করতেন। আপনি কি আফজাল খান নামের কোনো ফটোগ্রাফারকে চিনতেন? আফজাল খান, হ্যাঁ, একজনকে তো আমি চিনতাম, উনি এখন কানাডাতে আছেন। আহ, আমাদের ওই সময় খুব জাদরেল ক্যামেরাম্যান ছিলেন, আমরা খুব সমীহ করে চলতাম। উনি একটা এক্সিবিশনে টরন্টোতে গিয়েছিলেন। সেবার কিন্তু ওনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছিল এবং তারপর ওনাকে আমরা সংবর্ধনা দিয়েছিলাম। তা হঠাৎ তুমি এসব জানো কি করে? কারণ কারণ আমি ওনার মেয়ে ছিলাম। বলো কি, তুমি আফজল ভাইয়ের মেয়ে? সে এক্সিবিশনে গিয়ে একজন মেক্সিকান সাংবাদিকের সাথে তার পরিচয় হয়। সে পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। আমার বয়স তখন কত, 2.5 বছর। মেয়ের নিজের মেয়ের ওই কচি মুখটার দিকে তাকিয়েও তিনি আর ফিরে আসেননি। তখন থেকে আমি আমার মায়ের কাছেই মানুষ। বলো কি, এত কিছু তো আমি জানতাম না। আঙ্কেল, আমি চাই না নিবিড় ফটোগ্রাফি করুক, ইভেন ও কোনো এক্সিবিশনেও যাক। না, এই একই ব্যাপার যে অন্যের ব্যাপারেও ঘটবে, এটা ধারণা করা তো ভুল। আমি জানি, আমি জানি আপনি কি বলছেন। ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আঙ্কেল, আমি চাই না সে এমন কিছু করুক যে প্রতিনিয়ত আমি ভয়ে থাকি, বা আমার অতীত বারবার আমাকে রক্তাক্ত করুক। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা। আমার মনে হচ্ছিল যে তোমার সাথে কোথায় নিবিড় বেশ ঝগড়াঝাটি করেছে আর কি। আমাকে কিছু বলেনি, তবে আমি ভাবছিলাম যে নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ইটস মোর দ্যান কমপ্লিকেটেড। এমনকি নিবিড় আমাকে এটাও বলেছে যে সে নাকি আমাকে ছেড়ে দেবে, তবু ফটোগ্রাফি ছাড়বে না। আঙ্কেল, আপনি বলুন আমি কি করব? আসলে জীবন সম্পর্কে জানার বয়স বা সুযোগ কোনোটাই তার হয়নি, এই জন্যই এসব কথা বলেছে। কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি, আমি বারবার ওকে বলেছি। ও আমার সাথে খুব খারাপ বিহেভ করছে। দেখো, আমি তো একসময় ফটোগ্রাফি করতাম। একজন ফটোগ্রাফারের যন্ত্রণা আমি খুব ভালো করে বুঝি। খাওয়া নেই, দাওয়া নেই, নিজের জীবন বিপন্ন করে একটা ফটোর পিছনে ঘুরে বেড়ানো, মানে এই যে কি একটা দারুণ নেশা, এটা তো বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি চেষ্টা করব নিবিড়কে বোঝাতে। আমি তাকে এটুকুই বলার চেষ্টা করব যে দেখো, জীবনের সুখের কারণে অনেক সময় একটা কঠিন নেশা ত্যাগ করলেও করতে হয়। কিন্তু ও তো এখন আমাকে সহ্যই করতে পারে না। আমি জানি তাকে কি করে ফেরাতে হবে। কিভাবে? এখন আমি তোমাকে কিছু কথা বলবো, এগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্লিজ আপনি বলুন। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। অরণি, হ্যাঁ, শোনো, আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, ক্যামেরায় ছবি তোলার জন্য আমরা প্রথমে একটা সাবজেক্ট ঠিক করি। তারপর
ক্যামেরার একটা রিং ঘুরিয়ে আমরা সেই সাবজেক্টকে ফোকাস করে শার্প করি ছবিটাকে, এবং সেই লক্ষ্যে আমরা ছবিটা তুলি। কিন্তু নিশ্চয়ই তুমি জানো যে একটি ক্যামেরার একটা ফ্রেমের মধ্যে অনেক রকম উপাদান থাকে, তার মধ্যে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। তোমাকে লক্ষ্য স্থির করতে হবে যে কোনটা তোমার সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে সেটাকে ফোকাল পয়েন্ট বানিয়ে সেটার লক্ষ্যে তোমাকে চলতে হবে। তবেই একটা মানুষের জীবনে সাফল্য আসে। আশা করি তুমি আমাকে বুঝতে পেরেছিস। Oh, I'm sorry. I'm very sorry, Arni.